লেখক মাহিত ভাইয়ের লেখা গল্প পরীর সাথে শারীরিক সম্পর্ক। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে। ঘটনা শোনার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে দেবেন। মেয়েটির নাম পুষ্পা। মেয়েটির বয়স ছিল 15 বছর। পুষ্পার জন্মের আগেই তার বাবা মা আল্লাহর কাছে ওয়াদা করেছিল তাদের সন্তান পৃথিবীতে আসলে তার বুঝ হওয়ার সাথে সাথে তাকে মাদ্রাসায় পড়াবে। পুষ্পার যখন বয়স 5 বছর তার বাবা মা তাকে একটি মাদ্রাসায় ভর্তি করালো। পুষ্পা হাফেজা হওয়ার কিছুদিন আগে থেকে তার চলাফেরার পরিবর্তন দেখা গিয়েছিল। পুষ্পা 15 বছর বয়সে মারা যায়। পুষ্পা জীবিত থাকাকালীন তার কি হয়েছিল তা কেউ বুঝতে পারেনি। পুষ্পা ছিল অপরূপ সুন্দরী। সুন্দরী হয়ে জন্ম নেওয়াটাই ছিল তার অপরাধ। পুষ্পার লাশের সাথে জেনাকারী ওই লোকটির কথায় পুষ্পা জীবিত থাকাকালীন তার সাথে কি ঘটেছে তা জানা যায়। পুষ্পার লাশের সাথে জেনাকারীর লোকটি ছিল হিন্দু। তার নাম ছিল হরিদাস পাল। হরিদাস পাল যেভাবে বলেছে, আমি পুষ্পাকে অনেক পছন্দ করতাম। আমি যে হিন্দু তা নিজেকে কখনো বোঝাতে পারি নাই। পুষ্পা যখন মাদ্রাসায় যেত আমি তার সাথে প্রতিদিন দেখা করতাম, তাকে পছন্দ করতাম এবং খুব ভালো ব্যবহার করতাম। সবসময় মনে করতো আমি তাকে বোনের মতো দেখি, কিন্তু সে কখনো বুঝতে পারিনি আমি তাকে ভালোবাসতাম। যখন শুনলাম পুষ্পা মারা গেছে তখন আমিও নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করলাম। সবাই যখন পুষ্পাকে দাফন করে চলে এসেছে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। রাত 3টার সময় আমি পুষ্পার কবরে গেলাম এবং কবরের মাটি সরিয়ে পুষ্পাকে সাদা কাপড়ে মোড়ানো দেখতে পেলাম। পুষ্পার মুখে মোড়ানো কাপড় তাড়াতাড়ি সরিয়ে তার চেহারা অনেকক্ষণ ধরে দেখলাম। দেখতে দেখতে আমার শরীরে অন্যরকম অনুভূতি জন্ম নিল। আমি তার শরীরের পুরো কাপড় খুলে তাকে জড়িয়ে ধরলাম। আমি তখন অনেক ঘামতে থাকলাম এবং আমার শরীরের চাহিদা মেটানোর জন্য পাগলের মতো হয়ে গেলাম। ধীরে ধীরে আমি তার শরীরের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে পড়লাম। প্রায় 10 মিনিট এরকম সময় পার করলাম। হঠাৎ কবরের ভেতরটা অনেক আলোকিত হয়ে গেল। আমি কিছু বুঝতে পারার আগেই আমাকে শূন্যে তুলে আছাড় মারল। আমি পুরো চোখ মুখে মাটিতে ভরে গেল। আমার মুখের মাটিগুলো অনেক কষ্টে সরিয়ে তাকিয়ে দেখলাম সাদা পোশাকে একটি যুবক দাঁড়িয়ে আছে, আমার বয়সী। একটু দাঁড়িয়ে মুখে দেখে ভাবলাম ওর মাদ্রাসার ছোট হুজুর মনে হয়। এরপর যা দেখলাম তা দেখে নিজেকে ওদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আরও 4 জন আসলো, এসে আমার 4 হাত পা অবশ করে দিল। আমি আর হাত পা নাড়াতে পারলাম না। শুয়ে শুধু দেখলাম উনি আমার মাথার কাছে বসলো। আমি ওনার দিকে তাকিয়ে বুঝতে পারলাম এরা মানুষ না। ওনার চোখের দিকে তাকিয়ে দেখলাম আগুনের মতো জল করছে। বাকি 4 জন পুষ্পার কবরটি সম্পূর্ণ করতে ব্যস্ত হয়ে পড়ল। কারো কোনো কথা শোনা গেল না। তাদের চলাচলের কোনো আওয়াজ শুনতে পাইলাম না। আমার 2 চোখে হাত লাগলো। আমি শুধু 5 সেকেন্ড ঠান্ডা অনুভব করলাম। পরে যা দেখলাম, পুষ্পা মাদ্রাসা যাওয়ার পথে তার পিরিয়ড হলো। সে তখন একবার বাড়ির দিকে যেতে চায়, আবার মাদ্রাসার দিকে যায়। এভাবে চলতে চলতে সে মাদ্রাসার পাশে একটা গাছের নিচে দাঁড়ায়। 5 মিনিট দাঁড়িয়ে থাকার পর পুষ্পা বাড়িতে চলে আসে। তার মা জিজ্ঞাসা করলো, চলে আসলি যে? পুষ্পা বলল, প্রবলেম হয়েছে। পুষ্পা তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ল। সাথে সাথে তার রুম থেকে সাদা পোশাকের সেই মানুষটি হাজির হলো। পুষ্পা তাকে দেখে চমকে গিয়ে শোয়া থেকে উঠে বসল। সুন্দর চেহারা দেখে এত বেশি ভয় না পেয়ে কিছুটা কাপা কাপা গলায় জিজ্ঞাসা করে, কে আপনি? তাদের মধ্যে প্রায় 10 মিনিট কথাবার্তা হওয়ার পর সাদা পোশাকের সেই ব্যক্তিটি চলে যায়। দরজা জানালা না খুলে বের হয়ে যাওয়া পুষ্পা সহজে বুঝতে পারল সে কোনো মানুষ না, কারণ তার মাদ্রাসায় প্রায় জিনপরীকে নিয়ে আলোচনা হয়। সে কারণ তাকে চিনতে পারাটা পুষ্পার সহজ হয়ে যায়। এত সুন্দর অদৃশ্য যুবকটিকে দেখে পুষ্পার ভালো লেগে যায়, তাই সে সবকিছু গোপন রাখে। এরপর যুবকটি পুষ্পার সাথে নিয়মিত সময় অসময় দেখাশোনা এবং সাক্ষাৎ করতে থাকে। পুষ্পা ধীরে ধীরে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। কিছুদিন পর পর পুষ্পার চলাফেরা পরিবর্তন হয়, কারণ সে যে জিন পুষ্পা বুঝতে পেরে ও কাউকে কিছু জানায়নি। আর জিনটা বুঝতে পেরে পুষ্পাকে আরও বেশি দুর্বল করে ফেলে। সেদিন যা হয়েছিল, পুষ্পা ঘুমে থাকাকালীন জিনটা তার ঘরে প্রবেশ করে এবং পুষ্পাকে প্রথমে জড়িয়ে ধরে। পুষ্পা বুঝতে পেরে ঘুম থেকে উঠে জিনটাকে তার শরীর থেকে দূরে রাখার চেষ্টা করে। অনেক সময় ধরে ধস্তাধস্তি করার পরেও যখন পুষ্পা তার সাথে পারল না, তখন পুষ্পা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কিন্তু জিনটা কোনোভাবেই পুষ্পার কষ্ট বোঝার চেষ্টা করল না। একটি শিয়াল যেভাবে তার শিকার কোনোভাবেই হাতছাড়া করতে চায় না, জিনটাও ঠিক তেমন আচরণ করছে পুষ্পার সাথে। ইতিমধ্যে পুষ্পার ভেতরটা শুকিয়ে গেছে, নিঃশ্বাসটা ছোট হয়ে গেছে, বাঁচার আকুতি করছে। চটপট করতে করতে দেহের সব শক্তি ফুরিয়ে গেছে। কোনো উপায় না পেয়ে পৃথিবী ছাড়ার স্বপ্ন দেখছে। টপ 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 করে চোখের কোণ দিয়ে পানি পড়ছে। তখনও জিনটা পুষ্পার চোখের পানি দেখে পুষ্পার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। পুষ্পা জিনটাকে পছন্দ করত, আর এটাই ছিল পুষ্পার সবচেয়ে বড় ভুল। যখন জিনটা পুষ্পার সাথে দেখা দিত, কিন্তু পুষ্পা তার বাবা মাকে কখনো এই জিনটার কথা বলেনি, কারণ পুষ্পা জিনটাকে মনে মনে পছন্দ করত। আর পুষ্পা চাইতো জিনটা যেন পুষ্পার সাথে দেখা করে, কারণ পুষ্পা ভাবে এই জিনটা হয়তো কোনো ভালো গোত্রের জিন হবে। নয়তো প্রথম যখন পুষ্পার সাথে দেখা হয় তখন পুষ্পাকে এই জিনটি কোনো ক্ষতি করেনি। কিন্তু আজকে পুষ্পার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। জিনটা পুষ্পার সাথে শারীরিক সম্পর্ক করতে লাগলো।
পুষ্পা মাদ্রাসার ছাত্রী হওয়ায় পুষ্পা কোনো কিছু মনে করতে পারছে না। তখন পুষ্পা নিজের ভুলটা বুঝতে পারল যে তখন যদি তার মা বাবাকে এই জিনটার কথা বলতো তবে আজকে এই জিনটা পুষ্পার সাথে এই নিকৃষ্টতম কাজ করতে পারতো না। পুষ্পার শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। এখন আর পুষ্পার চোখের কোণ দিয়ে পানি পড়ে না, আর তার সাথে পুষ্পার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। হ্যাঁ ভাই, ঠিক ভাবছেন, মারা যায় পুষ্পা তখন। জিনটা পুষ্পার মৃত শরীরের সাথে সহবাস করে। জিনটা পুষ্পার নরম শরীরে ছোঁয়া পেয়ে এতই উত্তেজিত হয়ে যায়, কখন যে পুষ্পা এই কষ্ট সহ্য করতে না পেরে মারা যায়। জিনটা যখন তার জনচাহিদা পূরণ করে, পুষ্পার দিকে তাকিয়ে দেখল পুষ্পার চোখের মনি সাদা হয়ে গেছে, আর চোখের কোণের পানি হালকা রক্ত রক্ত হয়ে বেরিয়ে আসছে। তখন জিনটা আস্তে আস্তে তার হাত বাড়িয়ে দেয় পুষ্পার নাকের কাছে, আর জিনটা পুষ্পার নাক হাতে দেওয়ার সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আল্লাহ, এটা আমি কি করেছি? আমি এটা কেমন করে পারলাম? আমাকে শয়তান এমনভাবে দাগা দিল। আমি একজন ভালো মুসলিম গোত্রের জিন হয়ে আমি জঘন্য নিকৃষ্ট কাজটা আমি করলাম। আমি একটা মেয়েকে আবার আমার যৌন চাহিদার জন্যই মেরে ফেললাম। আমার বোঝা উচিত ছিল মানুষের সাথে জিনের কখনো শারীরিক সম্পর্ক হয় না, কারণ মানুষ আর জিনদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তখন জিনটা তার ভুল বুঝতে পারে, আবার বারবার আল্লাহর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। পুষ্পা মারা গেছে প্রায় 2 ঘন্টার মতো হয়েছে, আর কিছুক্ষণ পর ফজরের আজান দিবে। তখন জিনটা পুষ্পার রুম থেকে চলে যায়, আর যাওয়ার সময় পুষ্পার দিকে একবার তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস দিয়ে বলল, আমি বুঝতে পারিনি আমার দ্বারা তোমার মৃত্যু হবে। পুষ্পা প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে, তার বাবা মায়ের জন্য খাবার বানাতো। আজকে অনেক সকাল হয়ে গেছে, কিন্তু এখনও পুষ্পা ঘর থেকে বের হয় না। তখন পুষ্পার মা হয়তো ভাবে অনেক রাত জেগে হয়তো পড়েছে, তাই আজকে ঘুম থেকে উঠতে পারিনি। তাই ভেবে পুষ্পার মা পুষ্পাকে ডাক দেয়নি। পুষ্পার মা বাসার সমস্ত কাজ শেষ করে পুষ্পাকে খাবারের জন্য ডাকতে লাগলো। পুষ্পার মা ঘুম থেকে উঠে অনেক বেলা হয়েছে, আমি তোমার জন্য খাবার এনেছি। পুষ্পা, তোমাকে তোমার মা ডাকছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এসো। তখন পুষ্পার মা বুঝতে পারে পুষ্পাকে তো কখনো এত ডাকা লাগেনি, আজকে আমার মেয়েটার কি হয়েছে। তখন পুষ্পার মা বুঝতে পারে আমার মেয়ের কিছু একটা হয়েছে। মা তো মায়েরা সন্তানদের অস্তিত্ব ঠিক বুঝতে পারে যে তার সন্তানরা কেমন অবস্থায় রয়েছে। তখন পুষ্পার মা পুষ্পার বাবাকে ডাক দেয়, পুষ্পার বাবা শুনছো? তখন পুষ্পার বাবা তার রুমে ছিল। পুষ্পার মায়ের চিৎকার শুনে পুষ্পার বাবা ছুটে আসে আর এসে বলল, কি হয়েছে তোমার? পুষ্পার রুমের দরজার সামনে বসে চিল্লাচিল্লি করতে আছো কেন? তখন পুষ্পার মা বলল, পুষ্পার বাবাকে বলল, আমি অনেকক্ষণ ধরে পুষ্পাকে ডাকতেছি, পুষ্পার রুম থেকে কোনো সারা শব্দ নেই। আমার মেয়েটা কখনো এমন করেনি, আমার মন বলতেছে আমার মেয়ের কিছু একটা হয়েছে। তখন পুষ্পার বাবা পুষ্পার মায়ের কথা শুনে পুষ্পার রুমের দরজার কাছে গিয়ে বলল, মা তোমার কি হয়েছে? আমি তোমার বাবা, দরজা খোলো মা, দেখো আমি আর তোমার মা তোমার রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি। বাবা হয়তো জানে না তাদের মেয়ে আর তাদের মাঝে নেই। বাবা পুষ্পাকে কিছুক্ষণ ডাকার পর বাবাও বুঝতে পারে মা ঠিকই বলেছে, আমার মেয়ে আর এখানে নেই, কিছু একটা হয়েছে তার। তখন পুষ্পার বাবা রুমের দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। আর পুষ্পার রুমের দরজা পুষ্পার বাবার পক্ষে একা খোলা সম্ভব না। তাই পুষ্পার বাবা পুষ্পার মাকে রুমের কাছে থাকতে বলে ঘরের বাইরে চলে যায়, আর চিৎকার দিয়ে পুষ্পাদের বাড়ির আশেপাশে মানুষদের ডাকতে লাগলো। পুষ্পাদের বাড়ির আশেপাশে মানুষের ঘর থাকার কারণে পুষ্পার বাবার চিৎকারে সবাই ছুটে আসে, আর এসে পুষ্পার বাবাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তখন সে বলল, আমার মেয়ে পুষ্পা দরজা খোলে না, আর ঘরে কোনো সারা শব্দ নেই। তখন মানুষজন সবই বুঝতে পারলো পুষ্পার কিছু একটা হয়েছে। তখন সবাই ছুটে পুষ্পার রুমের সামনে গিয়ে সবাই পুষ্পাকে ডাকতে লাগলো। তখন সবাই সারা শব্দ না পেয়ে পুষ্পার রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পুষ্পার রুমের দরজা জানালা বন্ধ থাকায় ঘরে পুষ্পার রুমটা তখন অন্ধকার ছিল। একজন গিয়ে পুষ্পার রুমের জানলাটা খুলে দেয়, আর সাথে সাথে সূর্যের আলো পুষ্পার রুমের ভেতরে প্রবেশ করে। আর সবাই দেখল পুষ্পা তার খাটে শুয়ে রয়েছে স্বাভাবিক অবস্থায়, কিন্তু পুষ্পার মা পুষ্পার কাছে গিয়ে পুষ্পাকে হাত দিয়ে ধাক্কা দিতে বলল, এই পুষ্পা, কি হয়েছে মা? ঘুম থেকে ওঠো। পুষ্পার শরীরে পুষ্পার মা হাত দেওয়াতে সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে, কারণ তার মেয়ে পুষ্পার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে। পুষ্পার মায়ের চিৎকারের কারণে পুষ্পার বাবা পুষ্পার মাকে বলল, কি হলো? তখন পুষ্পার মা বলল, ও দেখো আমার পুষ্পার শরীরটা এত ঠান্ডা কেন? তখন পুষ্পার মায়ের কথা শুনে পুষ্পার বাবা তার মেয়ের শরীরে হাত দিয়ে সাথে সাথে মেয়েকে নাকে হাত দিয়ে দেখে, আর তখন পুষ্পার বাবা বুঝতে পারে তার মেয়ে আর তাদের মাঝে নেই। তখন পুষ্পার বাবা মাটিতে বসে পড়ে, আর পুষ্পার বাবা মাটিতে বসে পড়ার কারণে আশেপাশের লোকজন বুঝতে পারে বিষয়টা। আর তখন পুষ্পার মা পুষ্পার বাবাকে জিজ্ঞাসা করলো, পুষ্পার আব্বু কি হলো, বলো আমার পুষ্পার কি হয়েছে? আর পুষ্পার মায়ের শরীরটা ঠান্ডা কেন এত? তার বাবা তার মাকে কি বলবে, তার নিজের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, পুষ্পা যে আর বেঁচে নেই। তখন আবার জিজ্ঞাসা করলো পুষ্পার মা, পুষ্পার বাবাকে কি হলো, তুমি কথা বলো না কেন, চুপ করে বসে আছো কেন? তখন পুষ্পার বাবা নিজেকে যতটা সম্ভব শক্ত করে বলল, আমাদের পুষ্পার আমাদের মাঝে নেই,
তখন পুষ্পার বাবার মুখে এই কথা শুনে পুষ্পার মা বলল, নেই মানে? তখন পুষ্পার বাবা একজন পুরুষ হয়ে কান্না করতে লাগলো। তখন পুষ্পার মা বলল, কি হলো পুষ্পা, নাই মানে? আর তুমি কান্না করতেছো কেন? তখন পুষ্পার বাবা বলল, আমাদের পুষ্পা আর বেঁচে নেই। এই কথাটা শোনার সাথে সাথে তার মা জ্ঞান হারিয়ে ফেলে। পুষ্পাদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। পুষ্পা কিভাবে মারা গেল আর কেন মারা গেল কিছুই বুঝতে পারছে না। সবাই পুষ্পার মৃত্যুটাকে স্বাভাবিক মৃত্যু ভেবে দাফন কাফনের ব্যবস্থা করতে আসে। পুষ্পাদের বাড়িতে পুষ্পার মৃত্যুর খবর শুনে দূর দূরান্ত থেকে আত্মীয়স্বজন আসতে লাগলো পুষ্পাকে এক নজর শেষবারে দেখার জন্য। পুষ্পার হঠাৎ মৃত্যুর খবরটা পুষ্পার চাচাতো ভাই পিয়াসের কাছে যায়। পুষ্পার পিয়াস আপন চাচাতো ভাই বোন। পুষ্পার পিয়াস সমবয়সী। পুষ্পার পিয়াসকে দিনে তাদের মা বাবা মাদ্রাসায় ভর্তি করে দেয়। পুষ্পাকে দেয় মহিলা মাদ্রাসায় আর পিয়াসকে দেয় অন্য একটা ভালো হাফিজিয়া মাদ্রাসায়। পিয়াস পুষ্পাকে পছন্দ করতো আর পুষ্প পিয়াসকে পছন্দ করত, কিন্তু তারা দুজন দুই মাদ্রাসায় পড়ার কারণে তেমন দেখার কথা বলার সুযোগ ছিল না। পুষ্পার মৃত্যুর খবর শুনে পিয়াস তখন মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসে। আর পিয়াস তাদের বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ততক্ষণে পুষ্পাকে জানাজা দিয়ে পুষ্পার বাড়ি থেকে কিছু দূরে সমাধি দেয়। পিয়াস বাড়িতে এসে সোজা পুষ্পাদের বাড়িতে চলে যায়। আর তখন পিয়াসের চোখ যায় পুষ্পাদের বাড়ির সামনে বকুল গাছটার দিকে। পিয়াস বকুল গাছটার দিকে এক নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আর তখন পিয়াসের চোখ দিয়ে পিয়াসের অজান্তেই পানি বেরিয়ে যায়, কারণ পিয়াস আর পুষ্পার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই বকুল গাছটি নিয়ে। কত যে পিয়াস আর পুষ্পা বকুল ফুলে কুড়িয়ে মালা গেঁথে খেলা করেছে। তখন পিয়াস তার চোখ দিয়ে পানি মুছে সোজা পুষ্পাদের ঘরে চলে যায়। তখন পুষ্পাদের ঘরে অনেক মানুষজন ছিল। পিয়াসের চাচা মানে পুষ্পার বাবা পিয়াসকে দেখে কান্না করতে লাগলো জড়িয়ে ধরে, আর বলতে লাগলো, পিয়াস আমার পুষ্পা নেই। তখন পিয়াস আর চাচাকে সান্ত্বনা দিয়ে বলল, চাচা পুষ্পার কি হয়েছে? মানে আমি বলতে চাইছি কিসের জন্য মৃত্যু হয়েছে পুষ্পার? তখন পিয়াসের কথা শুনে পিয়াসের চাচা বলল, আমি জানি না। কালকে পুষ্পা মাদ্রাসা থেকে বাড়িতে আসলো, একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় ছিল। আমাদের সাথে গল্প করলো আর রাতে খাওয়া দাওয়া করে আমাদের সাথে ঘুমালো। পুষ্পাও রুমে চলে যায়। পুষ্পা যখন বাড়িতে থাকে ফজরের আজানের সাথে সাথেই ঘুম থেকে ওঠে। আর আজকে অনেক বেলা হয়েছে, তারপরেও ঘুম থেকে ওঠে নাই। পরে পুষ্পার ঘরে প্রবেশ করে দেখি পুষ্পার নিঃশ্বাস নেই। পিয়াস তার চাচা পুষ্পার বাবার মুখে সমস্ত কথা শুনে কিছুই বুঝতে পারছে না। সুস্থ স্বাভাবিক মানুষ, রাতে খাওয়া দাওয়া হয়েছে আর রাতেই মৃত্যু। তখন পিয়াস তার চাচাকে বলে পুষ্পার রুমের দিকে চলে যায়। আর পুষ্পার রুমের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে পিয়াস, কারণ পুষ্পার রুমের বাইরে থেকে দেয়া আছে। তখন পিয়াসের মনে হতে থাকে পুষ্পার সাথে কাটানো মুহূর্তগুলো। পিয়াস পুষ্পাকে একদিন মজা করে বলেছিল, দেখিস তুই আমার থেকে এতটাই দূরে চলে যাবি যেখানে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি যেতে পারবো না। আজকে পিয়াসের কথাটা সত্যি হলো। পুষ্পা সত্যি চলে গেল পিয়াসের কাছ থেকে অনেক দূরে। পিয়াস আস্তে করে পুষ্পার রুমের দরজাটা খুলল আর গ্যাস গ্যাস শব্দ করে পুষ্পার রুমের দরজাটা খুলে গেল। পিয়াস তার হাতের ফোনের টর্চ জ্বালিয়ে পুষ্পার রুমটা দেখতে লাগলো। তখন পিয়াসের পুষ্পার কথা মনে পড়তে লাগলো। পিয়াসের বারবার মনে হতে লাগলো পুষ্পা পিয়াসের কাছে রয়েছে। তখন পিয়াস তার ফোনের টর্চের আলোতে সবকিছু ঘুরে ঘুরে দেখতে লাগলো। তখন পিয়াসের চোখ যায় পুষ্পার পড়ার টেবিলে। পিয়াস দেখলো পুষ্পার পড়ার টেবিলে পুষ্পার বইয়ের বাইরে একটা ডায়েরি পড়ে রয়েছে। পিয়াস কিছু না ভেবে পুষ্পার ডায়েরিটা হাতে নিয়ে এক এক করে পৃষ্ঠা উল্টাতে লাগলো আর সবকিছু মনোযোগ সহকারে পড়তে লাগলো। বেশিরভাগ কথায় পিয়াসকে নিয়ে লেখা ছিল। পিয়াস লেখাগুলো পড়তে লাগলো আর পিয়াসের চোখ কোনো মানা মানছে না। হয়তো পিয়াসের চোখ আজকে পিয়াসের বিরুদ্ধে। অঝরে কাঁদতে লাগলো পিয়াস। পিয়াসের চোখের পানিতে পুষ্পার ডায়েরির পাতা ভিজে যেতে লাগলো। কি লেখা ছিল পুষ্পার ডায়েরিতে যার কারণে পিয়াস কাঁদতে লাগলো? পুষ্পার ডায়েরিতে পিয়াসকে নিয়ে পুষ্পার হাজারো স্বপ্নের কথা লেখা ছিল। পিয়াস এক এক করে পুষ্পার ডায়েরির সমস্ত পৃষ্ঠা পড়তেছিল আর পুষ্পার ডায়েরির 98 পৃষ্ঠায় লেখা ছিল সে জিনটাকে নিয়ে 2টি লাইন। মা বাবা জানো, আমার ঘরে প্রতিদিন একটা জিন আসে আর আমার সাথে এসে গল্প করে, কিন্তু আমার কোনো ক্ষতি করেনি। জিনটা আমার কাছে যখন আসে আমার তখন অনেক ভালো লাগে জিনটার সাথে গল্প করতে। পিয়াস তখন পুরোটা পড়তে চায়, কিন্তু পুরো ডায়েরির 98 পৃষ্ঠার বাকি অর্ধেকটা ছিঁড়া ছিল, হয়তো কেউ ছিঁড়ে ফেলেছে। তখন পিয়াস ডায়েরির 98 পৃষ্ঠার বাকি অর্ধেক পৃষ্ঠা খুঁজতে লাগলো। তখন পিয়াস অনুভব করলো পুষ্পার রুমটা অনেকটাই ধোঁয়ায় ভরে যেতে লাগলো। পিয়াস বুঝতে পারে না এই ধোঁয়াগুলো কোথা থেকে আসতে লাগলো। পিয়াস হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে জিনপুরীদের উপর পিয়াসের বিশ্বাস ছিল। পিয়াস তখন অনুভব করলো পিয়াসের পেছনে কে একজন দাঁড়িয়ে রয়েছে। পিয়াস সাথে সাথে মুহূর্তের মধ্যে পেছনে তাকিয়ে দেখে পুষ্পা। তখন পুষ্পা পিয়াসকে দেখে একটা মুচকি হাসিতে বলল, পিয়াস তোমার মনে আছে তুমি একদিন বলেছিলে আমি তোমার কাছ থেকে একদিন অনেক দূরে চলে যাব? আজকে দেখো সত্যি আমি তোমার থেকে অনেক দূরে চলে গেলাম। পিয়াস পুষ্পাকে বলল, আমার কথাটা যদি সত্যি হবে আমি বুঝতে পারতাম, তবে ওই উপরওয়ালার কসম আমি কখনো তোমাকে বলতাম না। তখন পুষ্পা পিয়াসকে বলল, উপরওয়ালা হয়তো চেয়েছিল তোমার থেকে আমাকে অনেকটা দূরে নিয়ে যাবে। তখন পিয়াস বলল পুষ্পাকে, তোমার মৃত্যুর পর তুমি কিভাবে এখানে আসলে? তখন পুষ্পা বলল, আমি চাই আমার মৃত্যুর রহস্যটা তুমি জানো, তাই আমি তোমাকে দেখা দিয়েছি।
তখন পিয়াস বলল, মৃত্যুর রহস্য মানে? তখন পুষ্পা পিয়াসকে বলল, আমার স্বাভাবিক মৃত্যু হয়নি, আমাকে মেরে ফেলা হয়েছে। পুষ্পার মুখে পিয়াস মেরে ফেলার কথা শুনে প্রচণ্ড অবাক হয়ে যায় আর বলল, তোমাকে কে মেরে ফেলেছে? তখন পুষ্পা পিয়াসকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা বলে, তার সাথে ওই জিনটা কি করেছে। পুষ্পার মুখে পিয়াস সমস্ত কথা শুনে প্রচণ্ড রেগে যায়। পিয়াসের রাগের কারণে পিয়াসের চোখ একদম লাল হয়ে যায় আর পুষ্পা আস্তে আস্তে করে ধোয়া হয়ে যায় তার গন্তব্যে। পিয়াস মাদ্রাসার ছাত্র হওয়ায় অনেক আমল জানত জিনপরিদের বিষয়ে। পিয়াসকে তো পুষ্পা সব বলেছে যে ওই জিনটা পুষ্পাকে কি করেছে। তখন পিয়াস পুষ্পার খাটের কাছে যায় আর গিয়ে পুষ্পার শোয়ার চাদরটা দেখতে লাগলো। তখন পিয়াস দেখলো পুষ্পার চাদরের নিচে কিছু রক্তের দাগ লেগে আছে। অল্প রক্তের দাগের কারণে হয়তো মানুষের চোখে পড়েনি। রক্তের দাগ দেখে পিয়াস বুঝতে পারে পুষ্পার সাথে ওই জিনটা জোর করে সহবাস করার সময় এই রক্ত বের হয়। তখন পিয়াস এটা বুঝতে পারে এই রক্ত দিয়ে ওই জিনটাকে হাজির করা যাবে আমলের মাধ্যমে। তখন পিয়াস পুষ্পার রুম থেকে চাদরটা নিয়ে সোজা পিয়াস তার বাসায় চলে আসে। পিয়াস তার ঘরে দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে রাত 12টা ছুঁই। পিয়াসের এই জিনটার উপর প্রচণ্ড রাগ হতে লাগলো, কারণ ওই জিনটা পুষ্পাকে পিয়াসের কাছ থেকে অনেকটা দূরে নিয়ে গেছে। পিয়াস পুষ্পার চাদর থেকে আস্তে আস্তে করে সমস্ত রক্তের দাগগুলো তুলে ফেলেছে আর এই রক্তগুলো একটা কাচের বাড়িতে রাখে। তারপর 4টা মোম জ্বালিয়ে পিয়াস তার আমল শুরু করলো। কিছুক্ষণ আমল করার পর পিয়াস শুনতে পায় পিয়াসের ঘরের বাইরে অনেক বৃষ্টি আর বজ্রপাত হতে লাগলো আর অনেকগুলো ঘোড়া একসাথে দৌড়াইয়ে আসছিল। যেভাবে শব্দ হয় ঠিক তেমন শব্দ হতে লাগলো। পিয়াস এক মনে তার আমল চালিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর পিয়াস অনুভব করলো তার ঘরে তাপমাত্রা কমে যেতে লাগলো। তখন পিয়াস বুঝতে পারে তার আমল ঠিকঠাক মতোই হতে আছে। তখন একটা সালামের উত্তর শুনতে পেল পিয়াস। পিয়াস তখন চেয়ে দেখে তার বয়সে একটা ছেলে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবির, মাথায় পাগড়ি পরা। তখন সেই ছেলেটা মানে জিনটা জিজ্ঞাসা করলো, আমাকে এত জরুরি অবস্থায় ডেকে আনার কারণ কি? পিয়াসের তো জিনটাকে দেখে রাগে চোখ মুখ লাল হয়ে গেছে, কারণ তার পুষ্পার হত্যাকারী পিয়াস সামনে দাঁড়িয়ে রয়েছে। পিয়াস কোনোরকম তার রাগটা থামিয়ে জিনটাকে জিজ্ঞাসা করলো, কি দোষ ছিল? পুষ্পাকে হত্যা করা কি তোর গোত্রের নিয়মে ছিল? তুই একটা মুসলিম গোত্রের জিন হয়ে একটা মাদ্রাসার মেয়েকে সহবাস করে ফেলতে পারলি? তখন জিনটা পুষ্পাকে বলল, আমি কিভাবে কি করেছি আমি জানি না, হয়তো আমাকে শয়তান দাগা দিয়েছে, তাই আমি এমনটা করেছি। তখন পিয়াস প্রচণ্ড রেগে যায় আর জিনটাকে বলল, তোর নাম কি? তখন জিনটা বলল, আমার নাম আব্দুল্লাহ আল আলী। তখন পিয়াস জিনটাকে বলল, তুই পুষ্পাকে হত্যা করেছিস আর পুষ্পার হত্যাকারী তুই। আমি তোকে বন্দি করে তিলে তিলে নরক জ্বালা দিতে থাকবো আর হত্যা করব। একজন মুসলিম গোত্রের জিন হয়ে একটা মুসলিম মাদ্রাসায় পুরো মেয়েকে কিভাবে জোর করে সহবাস করে হত্যা করো? তখন পিয়াস সাথে সাথে জিনটাকে বন্দি করে ফেলে। আর তখন পিয়াস অনুভব করলো চারিদিকে দিয়ে মিষ্টি সুগন্ধ ভেসে আসতে লাগলো পিয়াসের ঘরের দিকে। তখন পিয়াস দেখলো তার ঘরের দেয়াল ভেদ করে 2টা সুন্দরী অপূর্ব পরী আসে আর পরী 2টা পিয়াসকে বলল, আমাদের ভাইকে মুক্ত করে দিন। আমার ভাই কেন এই কাজ করেছে আমি জানি না, আর এই কাজের জন্য আমরা আমার ভাইয়ের সাথে ঠিকমতো কথা বলি না। তখন পিয়াস বুঝতে পারে এই পরী 2টার ভাই হলো এই জিন আব্দুল্লাহ আল আলী। তখন পিয়াস পরী 2টোকে জিজ্ঞাসা করলো, তোদের নাম কি? তখন পরী 2টা বলল, আমার আপন 2 বোন আমরা, ওর নাম হলো রিমি আর আমার নাম হলো আয়াত। তখন পরী 2টা পিয়াসকে বলল, আমাদের ভাইকে মুক্ত করে দেন, আমরা কথা দিলাম আমাদের ভাই আর কখনো এই সব কাজ করবে না, আর হ্যাঁ, আর কখনো পৃথিবীতে আসবে না। পিয়াস আগে থেকেই রেগেছিল, তার এই পরী 2টোর ন্যাকামোর কথা শুনে পিয়াস আরও রেগে যায় আর মনে মনে ভাবতে লাগলো, এই জিনটা আমার চাচাতো বোন পুষ্পা মানে আমার ভালোবাসার মানুষকে জোর করে শারীরিকভাবে সম্পর্ক করে হত্যা করেছে। আমি এই জিনকে মুক্ত করে দিয়ে ওর 2 বোন আয়াত আর রিমির সাথে শারীরিক সম্পর্ক করব, আর এতটাই শারীরিক সম্পর্ক করব যে করতে করতে পুষ্পাকে যেভাবে হত্যা করেছে ঠিক সেভাবে হত্যা করব। তখন এই জিন বুঝতে পারবে আপনজন হারানো কতটা কষ্ট। তখন পিয়াস পরী 2টাকে বলল, মানে রিমি আর আয়াত, আমি মুক্ত করে দিলাম তোমাদের ভাইকে আর বন্দি করে নিলাম তোদের। পরী 2টা কিছুই বুঝে ওঠার আগেই পিয়াস তার আমলের ব্যাপারে তাদেরকে জানালো এবং তার আমলের মাধ্যমে পরী 2টাকে বন্দি করে ফেলে আর জিনটাকে মুক্তি দিয়ে বলে, পুষ্পার সাথে যেমনটা করেছো ঠিক তেমনটা আমি তোমার 2 বোনের সাথে করব। তখন জিনটা পিয়াসকে অনেক অনুরোধ করে তার বোনেদের মুক্তি করে দেওয়ার জন্য, কিন্তু পিয়াস জিনটার কোনো কথা না শুনে বলতে লাগলো, পুষ্পা তাকে বিশ্বাস করতে আর তার জন্য তার সাথে খারাপ গল্প করত, আর তুই পুষ্পার বিশ্বাসটা নষ্ট করেছিস, নিকৃষ্টভাবে পুষ্পাকে হত্যা করেছিস, আর এখন আফসোস করে কিছুই হবে না। আমি ঠিক তোর 2 বোনের সাথে এমনটা করব যেমনটা তুই পুষ্পার সাথে করেছিস। তখন জিনটা বুঝতে পারে আর কিছুক্ষণ পর ফজরের আজান দিবে, তাই জিনটা পিয়াসের কাছ থেকে চলে যায়। আর পরী 2টা পিয়াসের কাছে অনেক অনুরোধ করতেছিল তাদের সাথে যেন এমনটা না করে পিয়াস, যেমনটা তাদের ভাই পুষ্পার সাথে করেছে। পিয়াস পরী 2টার কথায় কোনো কান না দিয়ে পিয়াসের ঘরের ভেতরে বন্দি করে রাখে আর অনেক রাতে জাগার কারণে পিয়াস তার বিছানায় গায়ে এলিয়ে দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে যায়। পিয়াসের ঘুম ভাঙে পিয়াসের আম্মি জানের ডাকে,
এই পিয়াস, এই ঘুম থেকে ওঠ, অনেক বেলা হয়েছে। পিয়াস ঘুম থেকে উঠে আম্মিজানকে বলল, আম্মু আর একটু ঘুমাই না। পিয়াস হয়তো ভুলে গেছে তার ঘরে বন্দি করা রয়েছে দুটো পরী। তখন পিয়াসের আম্মি পিয়াসকে বলল, আমি তোর জন্য খাবার ব্যবস্থা করতে আসছি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেতে আয়। পিয়াস তখন তার আম্মিজানকে বলল, ঠিক আছে আম্মিজান। পিয়াসের কথা শুনে পিয়াসের আম্মিজান পিয়াসের ঘর থেকে চলে যায়। তখন পিয়াসের রাতের কথা মনে পড়ে, কারণ তার ঘরে দুটো পরী বন্দি করে রেখেছে সে। তখন পিয়াস এটা ভেবে ভয় পায়, কারণ পিয়াসের আম্মিজান পরী দুটোকে দেখে ফেলেছে কিনা। তখন পিয়াস নিজেকে বলতেছে, আমি কি ভাবতেছি, আমার আম্মুজান পরী দুটোকে দেখেছে কিনা। কারণ দিনের বেলায় পরীরা তো অদৃশ্য হয়ে থাকে, আর রাতের বেলায় পরীরা ওদের আসল রূপে ফিরে আসে। এইসব ভাবতে লাগলো পিয়াস। তখন পিয়াসের আম্মিজান পিয়াসকে ডাক দিয়ে বলল, পিয়াস তাড়াতাড়ি খাবার খেতে আয়। পিয়াস তার আম্মিজানের কথায় সম্মতি দিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে গেল। পিয়াসের পুষ্পার কথা বারবার মনে হতে লাগলো। পিয়াস খাবার টেবিল ছেড়ে পিয়াসের রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। তখন পিয়াসের চোখ যায় পরী দুটার ওপর। তখন পিয়াস পরী দুটোর কাছে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, আর পরী দুটোকে পিয়াস বলল, আমার পুষ্পার কী দোষ ছিল, আমার পুষ্পাকে বাঁচতে দিল না। তখন পরী দুটো একসাথে বলে উঠল, আমরা তো পুষ্পাকে হত্যা করিনি, পুষ্পাকে হত্যা করেছে আমাদের ভাই। তখন পিয়াস পরী দুটোর কথা শুনে একটা রহস্যময় হাসিতে বলল, তোদের ভাইয়ের শাস্তি তোরা পাবি। আমি তোদের পুষ্পাকে যেভাবে তোদের জিন ভাই হত্যা করেছে, আমি ঠিক তেমনইভাবে তোদের হত্যা করব। তখন পরী দুটা কান্নাজড়িত কণ্ঠে পিয়াসকে বলল, আমাদের ছেড়ে দাও, আমরা কথা দিলাম আর কখনো পৃথিবীতে আসবো না। তখন পিয়াস প্রচণ্ড রেগে যায়, আর পিয়াসের রেগে যাওয়ার কারণে পিয়াসের চোখ একদম লাল হয়ে গেছে। তখন পিয়াস পরী দুটাকে বলল, বেঁচে থাকলে হয়তো পৃথিবীতে আসবি। তখন পিয়াস মনে মনে সিদ্ধান্ত নেয়, প্রথম রিমির সাথে শারীরিক সম্পর্ক করে রিমিকে হত্যা করবে। রিমি হলো বড় পরীটার নাম, আর ছোট পরীটার নাম আয়াত। তখন পিয়াস আবার ভাবল, আমার ঘরে আমার আম্মিজান আর আব্বাজান রয়েছে, আর আমি ঘরে বসে এসব করতে পারবো না। তখন পিয়াসে মনে পড়ে যায় পুষ্পা কিনে খেলা করার তাদের সেই প্রিয় জায়গা নিশি ভিটার কথা। পিয়াসের পুষ্পা ছোটবেলায় নিশি ভিটায় বসে খেলা করত। পিয়াসের পুষ্পা বড় হয়ে যাওয়ার কারণে মাদ্রাসায় পড়ার কারণে অনেক বছর হয়েছে পিয়াসের আর নিশি ভিটার দিকে যাওয়া হয় না। তখন পিয়াস অনুভব করলো তার চোখ দিয়ে পানি পড়তেছে। তখন পিয়াসের পুষ্পার কথা মনে পড়তে থাকলো। তখন পিয়াস রিমির কাছে গিয়ে রিমিকে একটা কাচের বোতলে বন্দি করে নেয়, আর আয়াতকে পিয়াসের ঘরের একটা নির্জন জায়গায় বন্দি করে রাখে অদৃশ্য করে। রিমিকে বন্দি করে পিয়াস আয়াতকে বলল, আগে রিমিকে তোর বোনকে হত্যা করব, আর হত্যা করার আগে শারীরিক সম্পর্ক করব। এ বলে পিয়াস হাতে একটা কাচের বোতলটা নিয়ে তার সেই চিরচেনা নিশি ভিটার দিকে হাঁটা ধরল। পিয়াস তার ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় পিয়াস এর আম্মি পিয়াসকে অনেকবার ডাকতে লাগলো। পিয়াস এতটাই বিষণ্ণতায় ঘিরে ছিল, হয়তো পিয়াস তার আম্মিজানের ডাক শুনতে পায়নি। পিয়াস 5 মিনিট হাঁটার পর নিশি ভিটার কাছে আসে, আর পিয়াস নিশি ভিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কারণ এই নিশি ভিটায় পিয়াস এর হাজার হাজার স্মৃতি রয়েছে পুষ্পাকে নিয়ে। পিয়াস আস্তে আস্তে করে নিশি ভিটার দিকে প্রবেশ করে তখন পিয়াসের চোখ যায় তার দাদুজানের হাতে লাগানো সেই আম গাছটির দিকে। পুষ্পার পিয়াসে আম গাছের নিচে প্রতিদিন আমের সিজনে আম কুড়াতে আসতো। আজকে সযত্নে অভাবে নিশি ভিটার ভিতরের গাছগাছালির দিকে বড় হয়ে গেছে। পিয়াস নিশি ভিটার একদম ভিতরে চলে যায়, আর তখন পিয়াস একটা কদম ফুল গাছের নিচে দাঁড়িয়ে যায়, কারণ নিশি ভিটার ভেতরে এই কদম গাছের আশেপাশটা অনেকটা পরিষ্কার, কোনো গাছের লতাপাতা নেই। তখন পিয়াস ভাবল, এই পরিমাণে রিমির সাথে যা করতে হবে এখানে করতে হবে। তখন পিয়াস তার হাতের কাছের বোতলের মুখটা খুলে পরীটাকে বের করে, আর পিয়াস কল্পনা করতে থাকে পুষ্পা পিয়াসকে বলেছিল কিভাবে জিনটা পুষ্পাকে হত্যা করে। তখন পিয়াস সিদ্ধান্ত নিল মনে মনে এই পরীটাকে প্রথমে মুক্ত করে দিতে হবে, আর মুক্ত করার আগেই পরীটার সমস্ত শক্তি কেড়ে নিতে হবে, নয়তো এই পরী তার শক্তি ব্যবহার করে আমার কাছ থেকে পালিয়ে যাবে। যেমন ভাবা তেমন কাজ। পিয়াস সিমির মানে পরীটার সমস্ত শক্তি কেড়ে নেয়, আর পরীটার সমস্ত শক্তি কেড়ে নেওয়ার কারণে পরীটা একদম স্বাভাবিক একটা মেয়ের মতো হয়ে যায়। পরীদের বর্ণনা কিভাবে দেব আপনারা কল্পনা করে নেন, একটা সুন্দরী পরী কতটা সুন্দর হতে পারে। তখন রিমি মানে পরীটা পিয়াসের কাছে তার জীবন ভিক্ষা চাইতে লাগলো। পিয়াস তখন রিমিকে বলল, আমার কাছে তোর জীবন ভিক্ষা না চেয়ে যে তোকে সৃষ্টি করেছে তার কাছে জীবন ভিক্ষা চা। সৃষ্টিকর্তা চাইলে আমি পিয়াস তোর কিছু করতে পারবো না। রিমি পিয়াসের কোনো কথা না শুনে পিয়াসের কাছে বারবার অনুরোধ করতে চাইল তার সাথে যেন পিয়াস শারীরিক সম্পর্ক না করে। পিয়াস রিমির কোনো কথা মানে পরীটার কোনো কথা না শুনে পিয়াস রিমিকে কদম গাছের নিচে ফেলে দেয়, আর পিয়াস এক পা করে রিমির দিকে আগাতে থাকে। রিমির চোখে মুখে পিয়াস ভয় দেখতে পায়। পিয়াস এক পা করে আগাতে থাকে, আর শরীর থেকে পাঞ্জাবি খুলতে থাকে। আর একসময় পিয়াস তার শরীর থেকে সমস্ত জামাকাপড় খুলে ফেলে, ফিক্কা মারে, আর পিয়াসের জামাকাপড় উড়ে গিয়ে কদম গাছের নিচে পড়ে।
রিমিকে মানে পরীটাকে তো পিয়াস ফেলে দেয় কদম গাছের নিচে। তখন রিমি কান্না করতে লাগলো, মানে পরীটা পিয়াস রিমির কান্না দেখে একটা হাসি দিয়ে বলল, আমার পুষ্প ঠিক এমনভাবে কান্না করেছিল। তখন পিয়াস একটা নেকড়ের মতো রিমির উপর ঝাঁপিয়ে পড়ে। পিয়াস ভুলে গেছে পিয়াস একজন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। পিয়াস ভুলে গেছে ইসলাম হলো একটা শান্তির ধর্ম। পিয়াস ভুলে গেছে ইসলাম সবাইকে ক্ষমা করতে বলে গেছে। পিয়াস পুষ্পার মৃত্যুটা মেনে নিতে পারছে না। প্রতিশোধের চরম আগুন নিয়ে রিমির সাথে মানে পরীটার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতেছিল। পিয়াস দেখতে পেল রিমির চোখ দিয়ে পানি পড়ছে। তখন পিয়াস ভাবে, আমার পুষ্পার চোখ দিয়েও ঠিক এমনভাবে পানি পড়ছিল। পিয়াস তার সমস্ত শক্তি একত্রিত করে পালাক্রমে রিমির সাথে 9 ঘন্টা শারীরিক সম্পর্ক করে। পিয়াস এতটাই শারীরিক সম্পর্ক করেছিল যে এক পর্যায়ে রিমির শ্বাস বন্ধ হয়ে মারা যায়। রিমিকে মানে পরীটাকে হত্যা করে পিয়াস, ঠিক পুষ্পাকে যেভাবে হত্যা করেছে ঠিক তেমনভাবে রিমিকে হত্যা করেছে পিয়াস। রাত 9টা পরীটার মৃত শরীরটা কদম গাছের নিচে রেখে পিয়াস তার পাঞ্জাবি পরে পিয়াসের বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল। জ্যোৎস্না ভরা রাত, পিয়াসের অন্ধকারে পথ চলতে তেমন কষ্ট হতে লাগলো না। তখন পিয়াস অনুভব করলো চারিদিকে প্রচুর পরিমাণে ধোঁয়া আসতে লাগলো, আর ধোঁয়ার ভেতর থেকে একটা অবয়ব বের হয়ে আসলো। তখন পিয়াস দাঁড়িয়ে যায়। তখন পিয়াস দেখলো ধোঁয়ার মধ্য দিয়ে যে অবয়বটা বের হয়ে আসে সে আর কেউ না, পিয়াসের পুষ্পা। পিয়াস পুষ্পাকে দেখে পুষ্পার দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। তখন পুষ্পা পিয়াসকে বলে উঠল, পিয়াস তুমি এতটাই জঘন্য কাজ করবে তবে আমি তোমাকে দেখা দিতাম না। আমার বাবা মাকে আমার মৃত্যুর রহস্য না জানিয়ে তোমাকে জানিয়েছি। তুমি যেন আমার মৃত্যুর রহস্যটা জানো। আমার বাবা মাকে আমার মৃত্যুর রহস্য জানালে তারা অনেক কষ্ট পেত, আর তারা জিনটাকে হত্যা করতো কোনো কবিরাজ দিয়ে। আর তুমি তো আমার বাবা মায়ের চেয়েও খারাপ কাজ করলে। আমাকে হত্যা করেছে জিনটা, আর তুমি জিনটার বদলে হত্যা করলে জিনটার বোনটাকে, তো আবার নিশ্চয়ভাবে শারীরিক সম্পর্ক করে। আমার এটা ভেবে ঘেন্না লাগে। আমি তোমাকে স্বপ্ন নিয়ে দেখেছি। তুমি আমার মৃত্যুর প্রতিশোধ এভাবে নিবে। আমি যদি জানতাম তোমার দ্বারা এতটা ক্ষতি হবে এই জিনজাতি, আর তোমার কারণে জিনজাতির কাছে মানুষ জাতি আবার খারাপ হয়ে গেছে। পিয়াস পুষ্পাকে কি বলবে? পিয়াস পুষ্পার দিকে তাকিয়ে রয়েছে, আর পুষ্পা পিয়াসকে বলতে লাগলো, আর পিয়াসকে বলল আয়াতকে যেন মুক্তি করে দেয়, আর রিমিকে জানাজা দিয়ে ইসলাম মোতাবেক কবর দেয়। তখন পিয়াস পুষ্পাকে বলল, তুমি যেটা বলবে সেটাই আমি করব। তোমার এই নিষ্ঠুর মৃত্যু আমি মেনে নিতে পারি না, তাই এই জঘন্য নিকৃষ্ট খারাপ কাজ আমি করতেছি। আমি জানি না আমার সৃষ্টিকর্তা আমাকে কখনো ক্ষমা করবে কিনা। এই বলে পিয়াস মাটিতে বসে পড়ে, আর পুষ্পা পিয়াসের কাছ থেকে আস্তে আস্তে ধোঁয়ায় মিশে অদৃশ্য হয়ে যায়। পিয়াস পুষ্পার কথা মতো পিয়াস তার বাড়িতে গিয়ে আয়াতকে মুক্ত করে দেয়, মানে রিমির ছোট বোনকে। আর আয়াতের কাছে পিয়াস ক্ষমা চায়। আয়াত তার ভাইয়ের জন্য পিয়াসকে ক্ষমা করে চলে যায় তাদের পরিরাজ্যে। তারপরে পিয়াস নিশি ভিটায় গিয়ে রিমিকে ইসলামিক মোতাবেক জানাজা দিয়ে দেয়। পিয়াসের দাদু লাগানো আম গাছের নিচে কবর দেয়। এটা কোনো গল্প নয়, এটা একটা ঘটনাও নয়, এটা একটা মাত্র কাল্পনিক কাহিনী। রিমিকে পিয়াস আম গাছের নিচে কবর দিয়ে জ্যোৎস্না ভরা রাতে পিয়াসের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। তখন পিয়াস অন্ধকারে হাঁটার কারণে সাপের ছোবলে পিয়াসের মৃত্যু ঘটে। আর পিয়াসের মৃত্যুর পর পিয়াসকে আর পুষ্পাকে একসাথে রাতে প্রায় প্রায় মানুষ বিষখালী নদীর তীরে দেখতে পায়। আর এর সাথে সমাপ্ত ঘটে পরীর সাথে শারীরিক সম্পর্ক কাল্পনিক গল্প।